বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ভিডিওটি আমি করতেছি সেটা হচ্ছে আসলে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছি সে নিয়ে কিছু কথা বলার জন্য। রাফির আম্মু মারা যাওয়ার পরে আমার অবস্থানটা কেমন? আসলে আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না সে মারা গেছে। আমি এখনো ২ বছর হয়ে যাইতেছে হচ্ছে। ২ বছর প্রায় পূর্ণ হতে যাচ্ছে। ফেব্রুয়ারির ৭ তারিখ হলেই পূর্ণ হবে। কিন্তু এখনো আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। এখনো বিশ্বাস হয় না। বিলিয়ে মারা গেছে, ২ টা মাসের বাচ্চা নিয়ে মারা গেছে। এটা আমার এখনো বিশ্বাস হয় না। তো বর্তমানে যে অবস্থানে আছি আসলে খুব একটা ভয়ংকর পরিস্থিতি নিয়ে আছি। কারণ কিছুদিন আগে রাফি আমার সাথে একটা অন্যায় করছিল। সেটা থানা পর্যন্ত গেছে, মেম্বার পর্যন্ত গেছে। থানায় এটাকে হইছে, বলছে লিখিত অভিযোগ দিতে। পরে যাই হোক আমি তাকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। আমি চাই না যে আসলে দিন শেষে আমারই সন্তান। কারণ আমি এরকম না যে আমি সন্তানের প্রতি অবিচার করছি বা সন্তানের প্রতি আমার এটা পরে বুঝতে পারছি সে আমার কাছে ক্ষমা চাইছে। আমি ক্ষমা করে দিয়েছি এবং সে কি কারণে করছে সেটাও বুঝতে পেরেছি। কারে এখানে তার পিছনে লেলাইয়া দিছে যে এরকম। এটা পরে আমার কাছে আছে, প্রুফ আছে। তোমার আছে আমার কাছে। তার কাছে ঘ্যান এটা। আসলে ওইদিন আমি খুনের ব্যাপারে, খুন করছে এই ধরনের কোনো কথাই আমি উল্লেখ করিনি। তারাই খালি খোঁচাই উড়াইতেছে। আচ্ছা, একটা মানুষ শবে মেরাজের সময় সে দোয়া করছে। আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যারা আমার উপর এত জুলুম করছে, এটা যে কোনো জুলুম হতে পারে। যারা আমার উপর জুলুম করছে, তুমি তো হাদিসে বলছো যে জুলুমকারী যারা আল্লাহর মধ্যে আর জুলুমকারীর মধ্যে যারা যে জুলুমের শিকার হয় তার মধ্যে কোনো পর্দা থাকে না, তার দোয়া কবুল হয়। এটা সময়ের ব্যবধানে খালি আমরা অপেক্ষা করতে থাকি যে আমরা অনেক সময় আল্লাহর কাছে বিচার দিন, আল্লাহ আমার এরকম করছে। তো কিছু মানুষের কথায় বেসিস করে আমি আরো চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসায় ক্ষেত্রে হোক, আরো বিভিন্ন ক্ষেত্রে হোক, মানুষ কিন্তু আল্লাহর কাছে সব দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে কিন্তু আমরা বিচারটা দিই। তো এটা যদি আমি আল্লাহর কাছে দোয়া করি ঘরের ভিতরে, আমার রুমে পাশের রুমের কোনো লোকজনের যদি বা আশেপাশের লোকজনের যদি খারাপ লাগে, তাহলে নিশ্চয়ই ওই যে কারণে আমি দোয়াটা করতেছি সেটা অবশ্যই আমি উল্লেখ করিনি, কিন্তু তাদের গায়ে লাগার তো কথা না। আমি দোয়া করতেছি, তুমিও দোয়া করো, সমস্যা কি? হ্যাঁ, নিশ্চয়ই এখানে যে চোরের মন পুলিশ যে দোয়া করলো তো আমার উপর লেগে যাবে বা অমুকের উপর লেগে যাবে, তারাই আমার মা বাপই খোঁচায় উড়াইতেছে। ওদিন বলছে আমার জ্বালাতনে নাকি মরে গেছে গা। আর আমার আব্বাই ওদিন বলতেছে যে আমি এটা প্রুভ করতাম, প্রমাট করতাম, এরা বেলাইছে এরকম কিছু। তারাই সব করতেছে। হ্যাঁ, যদিও মাঝখানে আমি প্ল্যান নিয়েছিলাম যেটাকে হত্যা মামলা দায়ের করব আর নির্দিষ্ট ২ টা লোকের বিরুদ্ধে। পরবর্তীতে মেম্বার সাহেব আমাদের বাড়িতে আইসা এটাকে মিট করছেন যে করলে তো অনেক আগেই করতে পারতেন, এখন এটা করার কোনো দরকার নেই, এটা কইরো না। উনি আমাকে থামাই দিয়ে গেছেন, আপনারা কেউ সম্মতি পাচ্ছি না, এই জন্য আমি আর বাড়াবাড়ি করতেছি না। আমি আমার মতো করে আছি। ৮ দিন যাবৎ ছুটি দিছিলাম। আমি তো এই ঘরে খাই না, কারণ খোটা দেয়, এই জন্য ঘরেও খাই না। তারপর আমি আব্বার কাছে বললাম যে আব্বা, যে লোক বলতে পারে প্ল্যান সাকসেস, তারপরে ৪ দিনের এই কথাগুলো যে বলতে পারে, তারপর আগে আমার যে সন্তানরা ২০১০ সালে ওষুধের দোকানে এই মেডিসিন দিয়া ৪ মাসের বাচ্চাটাকে মেডিসিনটা নষ্ট করা হয়েছে, এটাকে এক ধরনের খুন। এটা নিয়ে আমার ওয়াইফের সাথে দীর্ঘদিন যাবৎ বাকবিতণ্ডা হয়েছে, কেন এই দোকানে গেছে, কেন তার দোকানে গেছে। তো এটা নিয়ে ১০ বছর যাবৎ প্রায় তার সাথে আমার ঝগড়া বিবাদ ছিল, রাগ ছিল। এই সূত্রেও তার সাথে আমার কথাবার্তা নাই। তো বিভিন্ন কথাবার্তায় টাকাগুলো নিছে কোত্থেকে, বাড়ির আঙ্গিনা থেকে, বাড়ির পাশ থেকে শাহজাহান এবং তে নিছে এই কথাগুলো। প্ল্যান সাকসেস। এরপরে আমার ওই যে বাচ্চা যেটা ও কি করছে, মানে ও ঘরে থাকতে পারবে না ১ ঘন্টার জন্য। যেটা রাফনা আর কি, ছোটটা যেটা থাকতে পারবে না, টাকাগুলো নিয়ে গেছে, ১৪ দিন পর্যন্ত গোপন করছে। তারপরে আরো আরো আছে, আরো অনেক কথা আছে, এগুলো হিডেন রাখছে। যখন এগুলো বলছে কোনো মুনাফিক, কোনো মুশরিক, এর সাথে আমি থাকতে পারবো না, যে এরকম করতে পারছে নিশ্চয়ই, তাহলে এখানে টাকা লুকানোর মধ্যে কোনো প্রশ্নই ওঠে না। এগুলো কেন আসবে? এবং তার বউয়ের মাধ্যমে কিন্তু এগুলো আমি করছি। এই কথাগুলো আমি এখন উড়াইতাম না। আমার মা বাবাই আমার খোঁচাইতেছে, প্রেশার তৈরি করতেছে, এবং কি শুধু তাই নয়, আমার ছেলের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করতেছে, ফারাক। সেই দিন কি করছে, উনি মিট করে দিতে পারতো। এভাবে শেষ আমার উপর চড়াও হতে পারে না। তারপরে অনেক কিছু সন্তান হিসেবে আমি কিন্তু অনেক ছাড় দিছি তারে। তো যাক, সে ক্ষমা প্রার্থনা করছে। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করে, থানায় এটা তো জানানো আছে এবং প্রুফ আছে, যদি এই ধরনের সে গন্ডগোল করে, যদি কারোর কথায়, কারো পরামর্শ নিয়ে এই ধরনের কোনো করে। আর একটা জিনিস হলো যে ঘরের ভিতরে আমরা আছি বর্তমান সময়ে, রোহিঙ্গারা, আমরা জানেন যে মায়ানমার থেকে কক্সবাজার উখিয়াতে রোহিঙ্গারা যেভাবে থাকে, এইভাবে রোহিঙ্গারা থাকে না যেভাবে আমরা বসবাস করি। আমি ছুটিতে যাওয়ার পরে মাঝখানে যে বাড়ির যে ঘরটা, উত্তর দিয়ে যে ঘরটা, একটাই তো ঘর, একটা ঘরের ভিতরে ৬-৭ জন মানুষ। মাঝখানে আগে খাট ছিল না, এখন মাঝখানে খাট পাচ্ছে। আচ্ছা, সিক্রেট বলতে কোনো জিনিস নেই। আমারও তো পার্সোনালিটি আছে, আমারও তো পার্সোনাল বলতে কিন্তু জিনিস আছে। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, স্বস্তি আছে।
আনন্দ আছে, হাসি আছে, খুশি আছে। কিন্তু এখানে যে অবস্থানে আছে বর্তমানে সে তার বাচ্চাকে মানে পড়াশোনা করাইতেছে। মানে এমন চিল্লাফাল্লা ঘরে থাকার মতো না। পরে রিমারে বলছে, "আমি ঘর থেকে বেরিয়ে যাই। আমি আর থাকা সম্ভব না এনে।" চিল্লাফাল্লা জোরে মোবাইলে জোরে কথা বলে। মানে তাদের কাছে আমি একদিনে বলছি যে, "আপনি যে ঘরে ১০ টা মিনিট থাকেন তো যেতে পারবেন কিনা আপনি?" আমার বাসারই যান। বহুবার বলছি যে তার সঙ্গে অন্তত আমি থাকতে চাই না। যে এই ধরনের কথা বলতে পারে, আক্রমণাত্মক হয়ে ৪ দিন পরে যে এই ধরনের কথা বলতে পারে এবং কি আমার নামে রিপিট আবার মেইল বসাইছে। আমার বাপসহ ছিল। ওখানে হয়তো আমার কথায় মানে বেরাইতে পারে নাই। ওখানে আমি সবকিছু প্রুভ করছি, প্রমাণ করছি। এটাও বলছি যে প্ল্যান সাকসেস এর কথাটা। এবং মেম্বার সাহেব ঘরে যখন আসছে এই কথাটা উল্লেখ আপনি বলেন কেন কথাটা বলছেন? নিশ্চয়ই প্ল্যান কাকে বলে? কতগুলো কাজের সমষ্টিকে একটা প্ল্যান বলে। কতগুলো কাজের সমষ্টিকে একটা প্ল্যান বলে। যেমন কারো কাছ থেকে টাকা ধার নেওয়া, তাকে না দেওয়া, তাতে গোপন করা, হ্যাঁ? তারপরে তাকে ভিন্ন করা, তাকে এরপরে টাকাগুলো কোত্থেকে এতগুলা টাকা পাইলো, কোত্থেকে এতগুলা টাকা পাইলো, গোপন রাখা। সবগুলো কাজের একটা সমষ্টি হচ্ছে একটা প্ল্যান। একটা মানুষের প্ল্যান কি? অতগুলো ৪ টা ৫ টা ৬ টা কাজ যখন সম্পন্ন একটা প্ল্যান বলে স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে। তো আমি এই ধরনের ঘটনা যখন বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ? আমি বললাম যে এগুলো যখন করতেই পারছে, যখন আমি আসলে বুঝতে পারিনি যে এটা এরকম হইছে বা কিভাবে আগে ১ম বুঝতে পারলে তো ওটা হইতই। ৯ মাসের সময় যাই বুঝতে পারছি। আরো বিস্তারিত আমি ডিসকাশন করব। যাই হোক আমি আব্বার কাছে বলছি যে আমি একটু শান্তিতে থাকতে চাই। একটু শান্তিতে থাকতে চাই। আমি দাঙ্গামা, কাউকে নষ্ট করা, রিজিক নষ্ট করা, কারোর পেছনে লেগে থাকা এগুলো আমার পছন্দ না। আমি খুব ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার আব্বা, আমার এই ফ্যামিলি, আমার বাপ চাচারা তাদের সাথে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মেল দরবার এগুলো দেখে বড় হইছি। শান্তি জিনিসটা তাদের পূর্বেও ছিল না। আমার দাদার সাথে তারা চাচার সাথে চাচির সাথে চাচারা সবসময় একটা ঝগড়া বিবাদ সবসময় এটা লেগেই থাকতো। এগুলো দেখতেই বড় হইছি। এখনো আমার আব্বা তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। উনি সরকারি চাকরি করছেন। আমাকে বলতে পারবো না যে কোনদিন রোমান এই টাকাটা তুই রাখ বা তোর জন্য আমি এটা করছি। কোনদিন বলতে পারবে না। বরংস আমি কলেজে যখন গেছি প্যান তালি দিয়ে আমি কলেজে গেছি। এখনো ফরিদচারের প্রাইভেটের টাকাগুলো পাও না। ওনার কাছে একটা ল্যাপটপ চাইছিলাম আমি। আমাকে দেয়নি। কত পা পর্যন্ত ধরার বাহির রাখছি। বলতে এটাও করেনি। বলছি যে আমাকে প্রশিক্ষণ দেন। এটাও করেনি। হ্যাঁ, কিছু জায়গায় উনি করছিলেন। সেনাবাহিনীতে ঢুকার জন্য কোম্পানিগঞ্জ টাকা নিয়ে গেছিলেন। এটার জন্য অনেক করছেন, স্বীকার করি। তারপরে আবার মেডিকেল কলেজে যখন ভর্তির জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। ৩ বার নিয়ে গেছেন। সেনাবাহিনীতে ভর্তি করার জন্য নিয়ে গেছেন। কিছু ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন। বাট ইট ইজ ওকে স্বীকার করি। কিন্তু তারপরও তো মানুষের জীবন থেমে থাকে না। প্রয়োজনের তাগিদে বাবার কাছে তো ফিরে যায় মানুষ। বাপের কাছেই তো চায়। আমি কি পাইছি? আমাকে সবসময় বলতো যে তাকে ওই যে বড় বোন একটা আছে, সবসময় তার বলতো যে তারা তো কিছুই দেওয়া হয়নি। তাকে তো কিছুই দেওয়া হয়নি। তাই দিবে কে পেনশনও পাইলো। সরকারি চাকরি করা অবস্থায় তার কাছ থেকে আমি কোনো সুযোগ সুবিধাই পাইনি। টাকা, চিকিৎসা এমনকি আমি খুলনা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। তখনও তারা আমার খোঁজখবর নেয়নি। আমি কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। তাও আমার খোঁজখবর নেয়নি। কোনো আর্থিকভাবে আমাকে সহায়তা করেনি। আমি চাকরি বলেন, বিদেশ বলেন, ব্যবসা বলেন কোনোটাই সে করেনি। আমি শুধু বাঁচতে চাইছি সুন্দর মতো। তারপরও চুপচাপ রইছি। তারপরে আমার উপরে একের পর এক অ্যাটাক এবং কি আমি মাঝখানে একটা ভিডিও করছিলাম ১৮ মিনিটে। এই ভিডিওটা কেন করছি? আমাকে মানুষ দিয়ে আমাকে মারবে। তো আমি বলছি আমি গুলি করে দেব। তো এরকম পর্যন্ত আসছে। তো আসলে কিছু বলার নাই। আমি সর্বশেষ আমার কপাল কি দোষ দিছি? কিছুই না। আমার কপাল খারাপ। কপাল না খারাপ হলে তবে মানুষ মৃত্যুবরণ করতে পারে না। আকস্মিক মৃত্যু। আল্লাহ তাকে আমি জানি যে আমার ওয়াইফ খুব ভালো থাকবে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এত দোয়া মানুষ তার স্ত্রীর জন্য করে না। সে নিঃসন্দেহে খুব ভালো মানুষ ছিল। কিন্তু তার সাথে প্রতারিত করা হয়েছে। প্রতারিত না করলে আমরা টাকাটার ব্যাপারে কেউই জানি না। আমি আস্তে ওনারা যেন আমার পিছনে লাগছেন এভাবে। আশ্চর্য। ওদিন আমি বাড়িতে গেছি আমি এই ধরনের কোনো কথাই বলি নাই। উনার ব্যাপারে দোয়া করতেছি সমস্যা হইছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি দোকানটার কথা বলছি। ওদিন দোকানের কথা বলাতে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যে কি সমস্যাগুলো ফ্যামিলিতে হচ্ছে। কি আমি কি দেশে আসছি? আমি কি এই ফ্যামিলির সদস্য না? আমি কি কথা বলতে পারবো না? আমি কথা বলতে পারতেছি না। আমি দোয়া করলে দোষ, কথা বললে দোষ, সিসি ক্যামেরা লাগালে দোষ। হোয়াট ইজ দিস থিং? এটা কি কোনো মানুষের সভ্য জিনিস? তারা দলাদলি ফালাফালি পূর্ব থেকে করে আসতেছে এগুলা। আর ওই মুনাফিকের বিচার আমি এখনো কই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল আল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদি যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের কসম এই দোয়া আমার কবুল হবেই হবে। এই জুলুমের বিচার হবেই হবে। আমার সাথে এবং আমার স্ত্রীর সাথে যেটা হইছে এটা আল্লাহ জানে, ভালো জানে। আমি স্বপ্নে সব দেখছি। আল্লাহ আমার স্বপ্নে সব দেখছি। তো এটা
আল্লাহ ভালো জানেন কিভাবে কি করবেন, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আর হলো দোকান চাইতে যাইয়া এক সন্তান 4 বছর 5 বছর বিদেশও গেল, বাড়ির সব ভোগ করতেছে, আবার গরু না কি দিছে, দোকানটা চাইতে গেছে। দোকান এটা চাইতে যাইয়া প্রথম আব্বা বলছে যে ঠিক আছে দোকান দিলে। আমি বলছি আম্মারে প্রথম বলছে যে আমার তো চাকরি বাকরির সমস্যা, আমি দোকানটা করতে চাই, দোকানটা আমি নিতে চাইতেছি। এতদিন যাবত যখন তার কথা বলছে যে এত তো বিদেশও করলো, এর আগেও দোকানদারি করলো, বিদেশও করলো, দীর্ঘদিন দোকান চালাইতেছে এবং আমাদের মিটার এই মিটারটাও সে বুক করতেছে। মিটারটাও বুক করতেছে। তো দোকানটা উনি চুপচাপ রয়েছে। ওর আব্বাতে বললাম আব্বাকে ঠিক আছে করলে তুই কর, তো চালের বস্তা আছে এই সেই। উনি প্রথম ভালোই সাই দিছে। তো করে বললাম যে তাহলে আমি যে পশ্চিম যে গাছটা আছে এই গাছটা আমি কেটে ফেলি, পশ্চিম যে গাছটা আছে মেহগুনি গাছটা। তো উনি বলছে না ভেন্ডি করিয়া। তো উনি বলতেছে যে না এটা দরকার নেই, এটা বেড়া হিসাবে থাক, বাড়িতে আরো গাছ আছে। এই বাধাটা কিন্তু আমার আম্মাই দিছে, যত বাধা এখন আমার আম্মা দিতেছে। বলতেছে যে তুই ইয়া কর, তুই পার্টিশন থেকে ঘরে ঢুইস, দোকানে চালু আছে। আমি আরে কি কয়, পার্টিশন তো অবশ্যই দিব, পার্টিশনকে আমি একা দিব, পার্টিশন তো দিল্লি তো আগে এভাবেই করা উচিত ছিল। এই একের পর এই তো আর কি লাগছে আমার সাথে। উনি বিভিন্ন ধরনের অজুহাত দেওয়া শুরু করছে, চালের বস্তা আছে, এই বস্তা আছে, এই বস্তা আছে। এরপরে আমি এমনি বিশাল ঝগড়া, দোকানটা আমি কেন চাইলাম, কেন ই করলাম, বিশাল পরিমাণে আমার সাথে ঝগড়া বিবাদ তারা করলো। এবং এমন পরিস্থিতি আমার আব্বা কিন্তু 10 থেকে 12 বার আমার এই সেলিনা মৃত্যুর পর 10 থেকে 12 বার আমার হুমকি দিছে, বাড়ি থেকে বেরও করে দিছে। আর একটা ভিডিও করার সময় এই রিমারও বের করে দিবে, আমারও বের করে দিচ্ছে। তারপরে আমার ছেলেরও ওই যে ওরে এসি টিভি ফ্রিজের কাজ, এসির কাজ, ফ্রিজের কাজ শিখছে, কুমিল্লাতে টাকা দিয়ে তারা দ্রুত তাকে ফাটানো হয়েছে। তো এগুলাকে মানুষের কাম্য বলেন। আমি বলছি যে আমি তার সঙ্গে একটা সেকেন্ড থাকতে পারবো না। যে লোকে বলে আপনাকে জানার পরে যে 1 ঘন্টা 1টা সেকেন্ড উত্তর থাকতে পারবে না, তখন বড় কষ্ট হয়েছে। আগেগুলো তো সব বললেই আইছে, আরো বলবো আমি যে প্রুফ চাইছে না, সমস্ত প্রুফ আমি রেডি করে রাখতেছি, আমার চ্যানেলের মিত্রে আমি রেডি করে রাখতেছি। কারণ কোন সময় কি হয়ে যায়, কারণ তারা মনে খালি খোসাইতেছে, বাড়ি গেলে খোসায়, কোনো কথা আমি বলতে পারি না। এটা একবার বলে না যে কি একটা পরিবেশের মধ্যে আছে। আমার বাবা পরিবেশ কোনোদিন বুঝে না। একটা ঘরের মধ্যে পার্সোনাল বলতে তো স্বামী স্ত্রী, পার্সোনাল বলতে একটা জিনিস আছে, একটা মানুষ আনতে পারি না বাড়িতে, এমন পরিবেশ করে রাখছে বাড়ি। উনি সরকারি চাকরি করছে, ওনারা বললাম যে আপনি আমাকে বিদেশ পাঠান, উনি বিদেশ পাঠাবে না। আমাকে বললাম যে আমি সরকারি চাকরি থেকে টাকা চেয়েছি, তাও দেয় নাই। বিজনেসের জন্য টাকা চেয়েছি, তাও দেয় নাই। তারপরে আমি বলছি যে দেবিদ্যার চান্দিনা ওষুধের দোকান ঠিক করছি, তাও আমাকে দেয় নাই। আমি তারপরে একদিন ল্যাপটপ চাইছি, তাও আমাকে দেয় নাই। তারপর বললাম যে আমি আমারটি যা আছে, আমার ভাগের যা আছে ইসলামী শরিয়া অনুযায়ী আমারটি আমারে দিয়ে দেন। তারা জীবিত থাকাকালীন মেম্বার নিয়ে আইছে, বাঘ হবে না, ঠিক আছে, বাঘ না হলে বাড়িটা সেপারেট করে দেন, তাও হবে না। বললাম যে একটা ঘর দিয়ে দেন, তাও হবে না। তারপরে আমি বললাম যে আমাদের টিন আছে, টিন এনে রাখছে, ই করে একটা মিস্ত্রি দিয়ে করে নেন, তাও পারবে না। বললাম যে আমার চোখের চিকিৎসার জন্য টাকা দেন, আমার চোখ দিয়ে একটা অন্ধ, তাও পারবে না। অথচ 2 লক্ষ টাকা আমার বড় ছেলের দিয়ে রাখছে, আমার জানেও নাই, আমি শুনছি মানুষের কাছ থেকে। সে এখন একটা করতেছে, দোকান দিয়ে রাখছে, বিদেশ পাঠাইছে, তারপরে আরেক জায়গায় বিয়ে করছে, ওখান থেকে টাকা দিয়ে ছড়াই আনছে। এরপরে এই যে পশ্চিম যে জায়গাটা, পশ্চিমের জায়গার যত ফসল ফলাদি সে বুক করতেছে। তাইলে বিদেশ যে গেছে এত বছর যাবৎ বিদেশ গেল। একদিন আমার জগা করে বলছে তোর কি বাল আছে, আমার ব্যাংকে 30 লাখ টাকা আছে, এই কথা আমার বলছে। এগুলো আমি বিশ্রাইনি, কিন্তু সমস্ত কিছু কিন্তু সে বেশি ফ্যাসিলিটি পাচ্ছে। বেশি ফ্যাসিলিটি পাওয়ার শর্ত আমার না জানার শর্তে আমার বোর কাছ থেকে টাকা শাহজাহানের রাস্তা থেকে নিয়ে যায়, এবং কি সে মরার 14 দিন পর্যন্ত গোপন রাখে। হোয়াট ইজ দিস, কেন এটা রাখবে, কেন গোপন রাখবে, কেন? ও তার বলে গেছে যে মরে যায়, তুমি টাকাটা নাও। এবার তুমি কারোর কাছে বলার কোনো দরকার নাই, আমার আত্মীয় স্বজনের কাছে বলার দরকার নাই। তাহলে আত্মীয় স্বজনে যদি জানবি মুজিব যখন আর রেখা যখন কবরের কাছে জিয়ারত করতে এলো টাকার নামে, তাহলে আমার বাপারে কেন জানাইলো না, আমারে কেন জানাইলো? তো টাকাটা সে বুক করবে। সাক্ষী তো কেউ নাই, সাক্ষী তারা কি জানে? অতটুকুই জানে যে শাহজাহানের নামে একজন লোকের কাছে দেওয়া আছে, অতটুকুই জানে, আর কোনো কিছুই তারা জানে না। তারা জানে যে এটা স্ট্রোক করে মারা গেছে, অতটুকুই তারা জানে। এই জন্য তারাও চাইছে যে এটা ওইভাবে টাকাটা নিয়ে যেত, কিন্তু তারা আসল মূল রহস্যটা আসলেই কিছুই জানে না। তার কথায় নিজে স্বীকার করছে, সে নিজে ডিরেক্ট বলতেছে 4 দিনের দিনে প্ল্যান সাকসেস। আমার বাপের সামনে একদিনও কিছু বলে নাই। আবার আমার সামনে আমার সন্তাননে বলতেছে আমি পাত্র গেলে আমার সাথে পাত্র যাইতে হবে, আক্রমণাত্মক ওয়ে। ওদিনে পিটাপিটি ঝগড়াফাটি মারামারি ওদিনই হই। হোয়াট? তারপরে ভাবলাম রাফির যখন আমি মাদ্রাসে নিয়ে গেলাম, এই যে ডিডার কাছে বলতেছে আমার মারে ফেলাইছে, আমারে মারতে পারতো না। আমি কিন্তু তাকে কিছু বলিনি, সে নিজের থেকে বলছে আমারে মারতে পারতো না, আমার এত সহজ না, আমার কাছেও আসতে পারবে না। তাই আরো ছোট ছিল, বয়স তার ছোট ছিল। তারপরে আমি মামলার একটা প্ল্যান নিই, রাফির সমর্থন পাইনি। তে বলছে যে না, আমার আম্মার লাশ উঠানোটা আমি পছন্দ করি না, আমার আম্মার লাশ আমি উঠাইতে দিব না। এগুলা যা হওয়ার হয়েছে, আমি ওই বের হয়েছি। যখন মেম্বার বলে গেছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না,
যা হবার তো হয়েই গেছে। তারপরে তারা ঘরে যাইও আমার আব্বা কইতেছে ঘরে যেন একটা কথা না হয়, তোমার বাড়ি তোমার ঘর, তুমি এতটুকু এত অহংকার তোমার, তুমি অনেক কিছু করে ফেলাইছো জীবনে, এত অহংকার তুমি এক সন্তানে দেখবা 100%, আর একজন সন্তানকে দিবে তুমি 1%, তোমার কি আল্লাহর কাছে জবাব দিতে হ্যাঁ তুমি লেখা দেওনি না, তাই না? কি হয়েছে না হয়েছে এটা তো আমি জানি না, কিন্তু ঘরের ভিতরে এই ঝামেলাগুলা কে করে রাখতেছে বারবার? হ্যাঁ আমার সন্তানগুলো তুমি দেখে রাখতেছো, এগুলা ঠিক আছে, ইটস ওকে। আমি বলছি যে আমার খাওয়ানোর দরকার নাই, তাদের 3 জনের চিকিৎসা, খাওয়া দাওয়া, সরি তাদের শরবত খাওয়াটা ব্যতীত তাদের সবকিছু আমি দেখতেছি, সবকিছু আমি দিতেছি। তো ওইগুলা তো আমার দেওয়ার, ওগুলা আমি বলছি যে প্রয়োজনে আপনাদেরকে আমি লালন পালন করব, আমি প্রয়োজনে আপনাদেরকে লালন পালন আমি করব, আমারে সবকিছু আপনি বুঝাই টুজাই দেন না, মানে উনি ওইটাও দিবে না। শেষ পর্যন্ত আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াইছে, সে ক্ষমা চাইছে অবশ্যই। তো দোয়া করলে সমস্যা, দোকান চাইলেও সমস্যা। একদিন রিমিরেম পড়াইতেছি, আমি রিমিরেম পড়াইতেছি এবং বলতেছি আল্লাহর কাছে এভাবে দোয়া করবি, যারা জুলুম করে জুলুমের ব্যাপারে কথা বলতেছি, সমস্যা কি? তুমি যদি আমার উপর জুলুম না করো, আমি যদি ঘরে কথা বলি, তোমার সমস্যা কি? ওদের স্বামী স্ত্রীর কি সমস্যা? যাই হোক ওদের কাছে আবার আব্বা আমার কাছে বিচার দিছে। হ্যাঁ রহস্য দেন আছে কিছু, গায়ে লাগবে কেন? আমি বলতেছি আমি দেখার উদ্দেশ্য করে বলতেছি না, আমি আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছি তোমাদের গায়ে লাগে কেন? ব্যাপার কি? এটা তো নিশ্চয়ই কোনো স্বামী স্ত্রীর গায়ে লাগবে কেন? এটা তো কোনো কারণ আছে। যাই তারা আমার লগে এই পর্যন্ত 8 থেকে 9 বার অতবার ঝগড়া করছে, বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছে, আমি ঘরে খাবারটা পর্যন্ত খাই না। একদিন আমার বলতেছে যে আমি কিছু টাকা চাই এর জন্য, কানাবে না রে কি দিব? এই কথা বলে আমার খুব কষ্ট লাগছে, কানাবে না রে কি দিব? তারপরে আরেকবার একটা বিয়ে ঠিক করছিলাম, এই জায়গায় মানুষ তো বিভিন্ন নানান কথাবার্তা বলে, তারাও করেন চাপটা দিচ্ছে, তারা নিজেরাও বলছে আমি নাকি বিয়ে কথা বলাতে। এক বাড়ির কাছে গরিব আর কি, তারা